গেল, রাত হয়ে গেল। নবদ্বীপ স্টেশনে এসে দেখি আর গাড়ি নাই, আর গাড়ি নাই। উনিও আমারই মতো বলে আর ফিরে যাব না মোটে। ওই রাত 3টা কটায়, 3টে বা 4টায় গাড়ি আর কি। আমরা তো জানতাম না, তো নতুন তো তখন সেই কয়লার ইঞ্জিনের গাড়ি বা কিছু ইঞ্জিনের গাড়ি। হ্যাঁ, তো ঠিক আছে না, নবদ্বীপের সেই প্ল্যাটফর্মের বেঞ্চিতেই রাত কাটিয়ে দিলাম আর কি। কাটিয়ে দিয়ে সকালবেলা 4টার সময় গাড়িতে করে ফার্স্ট গাড়ি যেটা 4টার সময়, ওই গাড়িতে গেলাম বাস দিয়ে সেই কলকাতা। আরে বাপরে বাপ, সেই উল্টাডাঙ্গা, মানে সেখানে দিনের বেলা মশারি টানিয়ে থাকতে হতো। সামনে ডোবা ছিল, সব ডোবা ছিল। মুরারি পুকুর রোড ওই জায়গাটার নাম, মানে বিভৎস, মানে ঘিঞ্জি ঘন এরিয়া। আর মহারাজের বন্ধু ছিল, বন্ধুর বাড়িতে 500 টাকা ভাড়া কলকাতায়। সেই দিনের বেলা মশারি টানিয়ে থাকতে হবে, এত মশা। এখন সব আর নাই, পুকুর টুকুর সব বুঝিয়ে এখন সুন্দর হয়ে গেছে। তো ওই যে ছেলেটা আসলো ড্রাইভার, ওদের বাড়ি ওইখানে উল্টাডাঙ্গা। তো ওইখানে কিছু কাল কাটানো হলো। কাটানোর পরে আবার জায়গা দেখে আবার জায়গা কেনা হলো সেই দমদম পার্কে। সুন্দর জায়গা, মানে ওই আমার একই অবস্থা। সে পুরনো বাড়ি, ওইখানেই ঠাকুর বসিয়ে আমরা, পুরনো বাড়ি একজনের বিক্রি করলো, ওইখানেই পাঠ কীর্তন সব শুরু হলো। তখন আমি আসছি মঠে। তখন আমার একজন সহকারী হলে ভালো হয়, ভগবান ঠিক ব্যবস্থা করে দেন। তখন এই অমৃত কৃষ্ণ তখন চলে আসলো। তো আমি ওকে দেখে যাক বিশ্বাসী হবে, তো আমি ওকে আমার অ্যাসিস্ট্যান্ট করে নিলাম আর কি। সব যে বাজার হাট ম্যানেজার হিসেবে। আর আমাকে তাহলে একটু পরিশ্রমটা কম হলো, ডেইলি বাজারে করতে যেতে হতো। বাজারে তো সামনে শহর, তো বাজার করা, রান্না করা, অমুক করা তমুক করা সব। ওইখানে আবার আমাদের মঠে মায়েরা রান্না করতেন, সব বেটা ছেলেদের রান্না করতেন, গুরু মহাজের নিয়মে। তো সবসময় বেটা ছেলে রান্নার লোক থাকতো। আর আজ অবধি হয়নি সেটা নবদ্বীপ দমদম পার্কেও আছে, কৈখালিতে, সব জায়গায় সেটা, কিন্তু করা যায়। তো এই করে এই আমার জীবন। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, আমরা যেমনটি চাইব তেমনটি হয়ে যায়, ভগবান হয়েও দিতে পারে। আমি চাইছি ছাড়া পেতে, আর সঙ্গে সঙ্গে বাবা ছাড়া করে দিলেন। আর সেই কলকাতায় গিয়ে আমি কবে আবার নবদ্বীপে ফিরে যাবো, আমার মানে কান্না পেত। নবদ্বীপে আসলে আবার গুরু মহারাজ পাঠিয়ে দিতেন, না ওইখানে দায়িত্ব আছে। আর আমি খালি ছুতা খুঁজতাম, একটা হেতু, যে কী করে নবদ্বীপ যাওয়া যায়, নবদ্বীপ কী করে যাওয়া যায়, এটা খালি হেতু খুঁজতাম, কী করে নবদ্বীপ যাওয়া যায়। আর সেই কলকাতা গিয়ে এখন একবারে সেই কী বলে, আমরা একটা গল্প পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের, ছুটি নাকি গল্পটার নাম, ছোট গল্প ছুটি। যে ফটিক, তার নাম গ্রাম থেকে শহরে গেছে, মামার বাড়ি না কোথায় থাকবে। আর সে কি আনন্দ যাওয়ার সময়, শেষে দিয়ে সে আর সেই গ্রামের সেই জিনিসটা আর পায় না শহরে। আর মামার শাসন, মামির শাসন, ফটিক তখন মানে জীবনমৃত হয়ে গেছে। তো আমারও সেই কলকাতায় গিয়ে আর সেই নবদ্বীপের খোলামেলা আর নাই কলকাতায়। ওরে বাপরে বাপ, শহর কি ভয়ানক জায়গা। পাশে বাড়ির লোক একই ছাদের তলায় থাকে, তবু কেউ কাউকে চেনে না, এইরকম। এটা হচ্ছে শহর মানুষ, কিন্তু গ্রামের লোক সেটা নয়। তো যাই হোক, তো ওখানে থেকে খালি মনে হতো কবে নবদ্বীপ যাব, কবে এখান থেকে ছুটি পাবো, এই করতাম। কিন্তু এই করতে করতে কত বছর, 25 বছর। কাল হিসাব করলাম, 83 সালে গেলাম। আর গুরু মহারাজ চলে গেলেন, তারপরেও ছিলাম। গুরু মহারাজ চলে যাওয়ার পরে যাওয়ার কঠিন অবস্থা তখন। কিন্তু যেহেতু গুরু মহারাজ
চাইলেন, শিল গোবিন্দ মহারাজকে উনি বসিয়ে গেছিলেন, তিনি চাইলেন যে ওনাকে যেন আমরা দেখভাল করি, মানে তো তো সেখানে থাকলাম। গুরু মহারাজের সঙ্গে আমাদের যে সম্পর্ক থাকে পরবর্তী তাদের সঙ্গে সেরকমটা থাকবে না, এটাই নিয়ম, কিন্তু আমাদের থাকতে হয়েছে। গুরু মহারাজের বাক্য আছে, শিল গোবিন্দ মহারাজের ইয়েতে আমরা কোনো অসুবিধা চলছিল। যখনই গুরু মহারাজ অপ্রকট হয়ে গেলেন তখন তো আরও বেশি অসুবিধা দাঁড়িয়ে গেল। তখন আমি চলে আসলাম। ওইখানে আর থাকা যাচ্ছে না, ওইখানে অশান্তি। তো কলকাতা থেকে চলে আসলাম মায়াপুরে। ওই আনন্দময় প্রভু আসে, ও আমাকে ভালোবাসতো। এখন আবার ওই আমি যাওয়াতে আরও লোকজন যেত, ওটা এত ভালো লাগতো না। আমি গেলে ও একটা ছোট বাড়িতে থাকতো, সে অন্যের বাড়িতে। সে আমিও গিয়ে ওখানে আশ্রয় নিলাম, যেহেতু ও ভালোবাসতো, আমাকে স্নেহ করতো। দু একদিন আবার অমৃতকৃষ্ণ ব্রহ্মচারী না পরমার্থী মহারাজের ডেরাতে গিয়েছিলাম। উনিও ওরকম ওইখান থেকে মঠ থেকে গিয়ে একটা ভাড়া বাড়ি করলেন। ওটা তো খুব ভালো ছিল, দিদির বাড়ির কাছে। ওইখানে গিয়ে এক রাত কখনো কখনো কাটিয়েছিলাম। কাটিয়ে তারপরে দিয়ে আর ওখানে মঠে ভালো লাগতো না। তারপরে একদিন এমনই অবস্থা, তো তখন ভাবলাম না, মায়াপুরে চলে আসলাম। মায়াপুরে এসে ওর কাছে দু এক মাস না কমাস ছিলাম। ওই রান্না করে খেতাম। ওই ছিল না, ইলেকট্রিক ছিল না। মাঠের মধ্যে ঘর, ওই মায়াপুর চৈতন্য মঠ পাড়িয়ে বাদিকে, তখন ইলেকট্রিকও ছিল না, তাহলেও কোনো অসুবিধা হতো না। মাঠের মধ্যে তো হাওয়া লাগতো রাত্রিবেলা, গরমের সময়। শীতের সময় ভালো দিত বিদেশি ল্যাপটপ, একটু শীত একটু গরম দুটাই কাটিয়েছি। তো ওইখানে থাকতাম। তারপরে ওখানে আর থাকা যাবে না, ওই যারা তার বাড়ির লোক ওরা ফিরে আসবে। ভরতপ্রভু গোয়াতে চলে গেল। কপাল কি দেখুন, পুরী গোস্বামী মহারাজ আশ্রয় নিল করে আবার হয়ে গেল ভালো ছেলে, আবার সংসারী। এখন সংসারী হয়ে এখন মায়াপুর নবদ্বীপ ছেড়ে গোয়াতে গিয়ে কাজ করতে হচ্ছে অর্থ উপার্জনের জন্য। তো ওখানে আর থাকা যাবে না। তো তখন চলে আসলাম আমাদের গিরি মহারাজ। তোমরা তো গিয়েছিলে বোধহয়। গিরি মহারাজের ওখানে চলে আসলাম, আমার অল্প স্বল্প জিনিসপত্র যা আছে নিয়ে, বেশি জিনিস কিছু। গিরি মহারাজ এখানে আসলে গিরি মহারাজ একটা পুরো ঘর দিয়ে দিলেন। ওই আলাদা একটা ঘর বাড়ি ওনাদের ছিল, ওখানে কয়েক মাস কাটালাম। ওখানে আলাদা ঘর, ওখানে দোল পূর্ণিমা তো করলাম না, মঠে তো ঝামেলা, মঠে পার্টি হয়ে গেল, এই পার্টি ওই পার্টি সেই পার্টি। তো যাই হোক, তো এইভাবে তখনই জায়গা টাগা দেখছি, কোথাও একটা জায়গা। ওই সময়ই মুকুন্দপুরে কাছে জায়গা টাগা দেখছিলাম। গুরু মহারাজ ইচ্ছা ছিল ওইদিকে মঠ হয় নাই, ওইদিকে মঠ হয় সেটা জেনে ওইখানেই দেখছিলাম। পেয়েও গেছিলাম, কম পয়সায় কিছু পেয়েও গেছিলাম। সব কাগজপত্র সব সার্চ করে খালি রেজিস্ট্রি করা বাকি আর কি। অল্প স্বল্প যা পয়সা আছে ওইটাই খরচা করে তো নেব। সে এক বুড়ি থাকতো, বুড়ির ছেলে ছিল না। তো বুড়ি বললো আমিও থাকবো, আর পাশে একটা, আমি আবার বললাম এইসব ঝামেলা, আবার বুড়িকে রাখতে হবে। বুড়ির মেয়ে ছিল, মেয়ে জামাই এইসব বাইরে থাকতো। তো আমি আর করেও নেব রেজিস্ট্রি আর হয়নি, করি নাই। তখনই খবর পেলাম যে এইখানে ওরা চাইছে, তো ওইখানে চাইছে। তা আমরা চলে আসলাম। তখন ওই রঞ্জিত ছিল ওই আসামের। এসে এখানে দেখলাম জঙ্গল, সাপ, কি বল, গোকরা সাপ, সমস্ত এইসব জঙ্গল, সব জঙ্গল। তো যাই হোক, ওই ছোট্ট ইয়েতে মন্দিরে পূজা পাঠ আরম্ভ হলো। তো ওই একটা ছেলে, ও বলতো কবে মঠে থাকবো। ওর বউকে নিয়ে ওকে বললাম তাহলে তুমি চলে আসো। সে থাকলো প্রায় বেশ 6 মাস না কমাস। তারপরে দিয়ে ওই প্রভু, তিনি তখন বৃন্দাবনে গেছেন, তিনিও
আমাদের লক্ষ্মীকান্ত প্রভু, ওনাকে বললাম, তারপরে উনি চলে আসলেন। ও তখন চলে গেল বলে আমি আর থাকবো না, আমার শরীর ভালো যাচ্ছে না, সে চলে গেল। এইসব পাড়ার সব সঙ্গে বললো না, গ্রামের লোকের সঙ্গে বললো না, চলে গিয়ে এখানেই নবদ্বীপেই আছে, এখানেই আছে। ছেলে হলো, ছেলের মায়াটা আর সব ভুলে গেল। তো এই করে করে এই শুরু হলো। তো যেটা আমার বক্তব্য, যে আমরা যেমনটি চাইব তেমনটি হয়েও যেতে পারে। তাইলে আমার চাওয়াটা হচ্ছে সবচেয়ে বড়, আমি কী চাইব। আমি যেতে চাই করলে কোনোদিন হয়তো যাওয়া হয়েই যাবে। আর আমি যদি চাই না না না, হে প্রভু আমি তোমার সেবায় থাকতে চাই, আমরা তো কোনোদিন চিন্তাই করতে পারি না। গুরু মহারাজ চলে যাওয়ার পরেও যখন এক সময় ভাবলাম মঠ থেকে চলে যাব, কোনো কারণে ওই গুরু মহারাজকে নিয়ে কোনো একটা অশান্তি হলো গুরু ভাইদের মধ্যে। তা আমি বললাম না, থাকবো না, চলে যাব। গুরু মহারাজ মঠ ছেড়ে যাবো কী করে? সারা রাত কান্না করলাম, না না আমি কী করে যাব। যেতে আর পারলাম না, আজ গেলাম না। কেউ আমাকে কোনো কঠিন ভাষা বকাও দেয়নি, কিছু নাই, কিন্তু তথাপি মনে হলো না, এখানে আমার ভালো লাগছে না, আমি চলে যাব। খালি বলতাম কখন যাব, মনে মনে করতাম। তারপর ছিল গোবিন্দ মহারাজ, যদি থাকলেন, আমি থাকলাম, দমদম পার্কে ছিলাম। তারপরে ওখানে যাক, তারপরে মহারাজের শিষ্যরা আসলো, কাজের লোক এসে গেল, তখন আমি একটু পেলাম, রিলিফ পেলাম ওখান থেকে। সেই কৈখালিতে আবার গেলাম, ওখানে গিয়ে আবার ভালো লাগলো, গুছালাম ওই জিনিসগুলো, যেখানে থাকলাম কিছু করার চেষ্টা করলাম। মন্দির, বট, পুরনো বাড়ি, দমদমের পুরনো বাড়ি ভেঙে নতুন করে করা হলো সব। বাপরে বাপ, কী অবস্থা! সেইখানে কত উৎপাত সহ্য করে, যাই হোক ভগবানের কৃপায় সব ভালো হয়ে গেল। সেইখানে সেই গ্রামের লোক সাহেবদেরকে দেখে ওদের লাগতো না। বস্তি ছিল একটা, সাহেবরা এসে দেখে বাপরে বাপ, এদের অনেক ওরা সেই কী বলে, আমাদের ওই সম্পত্তি নিয়ে নেবার জন্যে প্রমোটাররা ঝামেলা পাকালো। হয়তো এসে আমাদেরকে ছেলে ধরা বলে দিল। সাহেবদের আবার সব ছেলে ধরা, এখানে সাহেবরা আসে বলে ছেলে ধরা, মেয়ে ধরা, এইসব নেমে গুজব রটি দিয়ে আমাদের মঠ ভাঙচুর করতে এসে গেল। তো ভগবান সবসময় রক্ষা করেন, আমাদের রক্ষা করলেন। যাক, একটার পর একটা আসবেই, তো নানা রকম উৎপাত। তো কিন্তু আমরা দেখলাম ভগবান সবসময় রক্ষা করলেন। বিপদ আসলো, কিন্তু ভগবান আবার কার মাধ্যমে তিনি আমাদের রক্ষা করলেন, বাস। তো সেই যারাই করলো, বস্তির লোক,